সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে আগামীকাল 5 আগস্ট, আজ সেই 5 আগস্ট শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামীকাল ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হবেন দিল্লিতে। ভার্চুয়ালি তিনি অডিও বার্তায় সরাসরি যুক্ত হবেন, এমন খবর দিয়েছে দিল্লির সেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে সংগঠন, সেই সংগঠন তাদের FCC সাউথ এশিয়া। তারা বলছে যে শেখ হাসিনা প্রথমবারের মতো 2 বছর পর তার ক্ষমতাচ্যুতি এবং দেশ ত্যাগের 2 বছর পর তিনি মিলিত হবেন। এই একটি বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা। বাংলাদেশ সরকার বারবার ভারতকে তাগাদা দিচ্ছে এবং সতর্ক করছে যে কোনোভাবেই যেন শেখ হাসিনা কোনো কথা না বলেন, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু সেটা কি সম্ভব? আজকে 4 আগস্ট, আপনারা জানেন যে 4 আগস্ট এবং 5 আগস্ট, 4 এবং 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট, 8 আগস্ট, এই 3-4 দিন ব্যাপকভাবে বাংলাদেশের থানায় আক্রমণ হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, লুটপাট হয়েছে, থানার অস্ত্রাগার, সব মিলিয়ে একটা অস্থির সময় ছিল 2024-এর 4-5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে 5 আগস্টকে সামনে রেখে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা নেই, তারা সতর্ক, পুলিশকে সতর্ক করেছেন, পুলিশ সদর দপ্তরে সতর্কবার্তা দিয়েছে। অন্যদিকে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আওয়ামী লীগের মরদ নেই, শক্তি নেই, এরা নিষিদ্ধ, মাফিয়া, সুতরাং এ নিয়ে ভাববার কোনো কারণ নেই। তারপরও আওয়ামী লীগ নিয়েই ভাবছে সরকার। আর এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। আমাদের অতিথি হচ্ছেন সাদাতুল্লাহ খান, সম্পাদক, প্রতিবুদ্ধিজীবী ও বিশ্লেষক। আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই জানেন যে আগামীকাল শেখ হাসিনা কথা বলবেন। এ নিয়ে বাংলাদেশে বেশ উদ্বেগ দেখা যাচ্ছে সরকারের মধ্যে, সরকার এবং সরকারি বিরোধী দল যারা আছেন, বিরোধী দলের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে। ধন্যবাদ। বাংলাদেশ জন্মের পর থেকেই সবসময় উদ্বেগের মধ্যে আছে এবং থাকবে, যেহেতু বাংলাদেশে একটা রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে। যে যতই বলুক, যতই পাগলামি করুক, কিন্তু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জন্মের ইতিহাসে আওয়ামী লীগ একটা বিশাল শক্তি। আওয়ামী লীগের পিছনে একটা বিশাল জনগোষ্ঠীর সমর্থন আছে, দেশি বিদেশি পার্শ্ববর্তী রাষ্ট্রেরও অব্যাহত সমর্থন থাকবে। এবং এই সমর্থন, এই জনভিত্তিকে যে কোনো সরকার যাদের যথেষ্ট পরিমাণ বৈধতা নাই, যে রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক স্থিতিশীলতা যে দেশে নাই, সেখানে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাবার্তা শুনলে অনেকের বলে ক্ষমতাসীন যেই থাকে তাদের কলিজাতে কাঁপুনি চোটে। এবং বাংলাদেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, তারা সবসময় আওয়ামী লীগের ভূতের ভয়ে রাতের ঘুমে হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। তা আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, সবার মধ্যে একটা পাগলামি দেখা যাবে আওয়ামী লীগের ভয়ে, আতঙ্কে। কারণ এরা সবসময় ভয়ে থাকবে, আসলো কে আসলো, বলে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের শক্তি, সামর্থ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রামের দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসকে তো যতই চেষ্টা করুক কেউ বলে দিতে পারবে না এবং জনগণের মন থেকে মুছে দিতে পারবে না। সুতরাং এই শক্তির ভয়ে সরকারের মধ্যে অস্থিরতা বিরাজ করে, অত্যন্ত স্বাভাবিক। তো এই যে মনে করেন আপনি অস্থিরতা বিরাজ করছে, আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে শেখ হাসিনা বলছেন দেশে আসবেন এবং আসবেন। ভারতীয় গণমাধ্যমে আগামীকাল যে ভারতীয় গণমাধ্যমে আন্তর্জাতিক, আপনি জানেন যে দিল্লি হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের সবচেয়ে বড় হাব, সেখানে তিনি কথা বলবেন। অ্যান্ড ধারণা করা হচ্ছে তিনি হয়তো দেশে আসার রোডম্যাপ ঘোষণা করতে পারেন। তো এই পরিস্থিতিতে আসলে সরকার একদিকে বলছে শেখ হাসিনা আসলে কোনো সমস্যা নাই, তিনি গ্রেফতার হবেন, তারা আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরেকদিকে আবার শেখ হাসিনা না আসেন যাতে, সেইভাবেও একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। কারণ এরা তো আমি শুরুতেই বলছি, শেখ হাসিনার নাম শুনলেই অনেকের কলিজা কাঁপে, মাথা ঘুরে যায়, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ তো নিষিদ্ধ না। শেখ হাসিনাকে তাদের স্বাগত জানানো উচিত। তারা যে তথাকথিত মামলার মাধ্যমে, আদালতের মাধ্যমে, যেটা মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের আদালত, সেখানেই উল্টো তারা
উল্টা পথে শেখ হাসিনার বিচার করেছে, আওয়ামী লীগের নেতাদের বিচার করেছে। এই বিচার এটা সঠিক না বেঠিক, বৈধ অবৈধ ভবিষ্যতে নির্ধারিত হবে। কারণ তারা একটা রায়ও কার্যকর হবে তাদের ক্ষমতা নাই এবং শক্তিও নাই। তো শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা নিজের দেশে কেন আসবে না? শেখ হাসিনা কি নাগরিকত্ব বাতিল হয়েছে? শেখ হাসিনা কি দেশ ছেড়ে ঘোষণা দিয়েছে আমি আর আসবো না? শেখ হাসিনা আসবে এবং তার সাহস, শক্তি, বুদ্ধিমত্তা, দেশপ্রেম এগুলো সব হাতে করে আসবে আসবে আসবে। কারণ সে যে ঘোষণা দিয়েছে আসবে। সে আপনি বলছেন রোড ম্যাপ ঘোষণা করবে কিনা সেটা ভবিষ্যতের ব্যাপার, বলে কালকে বোঝা যাবে। কিন্তু শেখ হাসিনা আসবে, এতে তারা ভয় পাবে। তাদের তো উচিত শেখ হাসিনা স্বাগত জানাবে, আসো আসো। দুনিয়ার একটা যদি কোনো আদালতে দণ্ডিত আসামি হয় তার পুরোর জন্য আন্তর্জাতিক পুলিশ এই সেই সবকিছু করে, কিন্তু তারা কেন না আসার উৎসাহিত করছে? কারণ তারা শেখ হাসিনাকে হজম করতে পারবে না। কারণ শেখ হাসিনাকে হজম করার ক্ষমতা বর্তমান সরকারের, তার রহমান সরকারের নাই, এনসিপিরও নাই এবং জামাতও নাই। তারা আগে থেকে নিজেদেরকে লজ্জা, নিজেদের শরম, নিজেদের দুর্বলতা ঢাকার জন্য হাত ডাক করছে। এতে কিছু শেখ হাসিনা টলবে না। কারণ তার যে লৌহ দৃঢ়তা, ইস্পাত সমত এই ব্যক্তিত্ব, এই সাহস তা তো রোধ করতে পারবে না। সে সাহসের প্রমাণ দেবে, দেশে আসবে এবং জনগণের বিপুল জনগোষ্ঠীর সমর্থন নিয়ে সে আশা করি দেশে এসে অবস্থান করবে এবং তাদের কোনো ক্ষমতা নাই শেখ হাসিনা আগমনকে ঠেকানোর। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, আওয়ামী লীগের মরদ নাই, শক্তি নাই, মাফিয়া সংগঠন, নিষিদ্ধ সংগঠন। যদি সবই নিষিদ্ধ হয়, মাফিয়া সংগঠন হয়, মুরদ না থাকে, তাদের সভা করার মুরদ না থাকে, মিছিল করার মুরদ না থাকে, তাহলে এত কথা বলার দরকার কি আওয়ামী লীগ? এটা আমি সুন্দর প্রশ্ন। কারণ আজকেই বা গতকালকে পত্রিকায় দেখেছি, আজকে বলছে যে কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছে বাংলাদেশে আওয়ামী লীগকেও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। কেন উচিত? তারা বলছে এত ব্যাপক সমর্থন যদি ওদের বাদ দিয়ে নির্বাচন করে, আপনি সবসময় দেশকে একটা ঝুঁকির মধ্যে, অস্থিরতার মধ্যে নড়ে ঠেলে দেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনোদিন সুস্থ রাজনৈতিক অবস্থা কায়েম করতে কেউ পারবে না। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলুক, এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী পরোক্ষভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উজ্জীবিত করতেছে। নাই মুরুদ নাই বলে তুমি মুরুদ দেখাও। আমার ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের পক্ষ হয়ে আওয়ামী লীগের তরুণ কর্মীদের, এদের সমর্থকদের সংগঠনকে উজ্জীবিত করার একটা প্রেরণা দিচ্ছে। কারণ এই জন্য আওয়ামী লীগেরও ধন্যবাদ জানানো হচ্ছে যে তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। একটি সাম্প্রতিক ঘটনা আপনি দেখবেন যে ইরানের মধ্যে সরকার বিরোধী আন্দোলন, অনেক না আন্দোলন, যখন আমেরিকা হামলা করলো সব এক হয়ে গেল। যতই আওয়ামী লীগকে বিশৃঙ্খলা করে ফেলছে, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে, যতই করুক, স্বরাষ্ট্রমন্ত্রীর ও ক্রমাগত অনুপ্রেরণা সহ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করবে এবং শেখ হাসিনাকে সাহস যোগাবে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, এরকম একটা আহ্বান জানাই। তো মানুষ বলবে পাগলামি করে, বাংলাদেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী হোক একটু উলট পালট কথা বলে, কিন্তু এই বিচক্ষণ সুন্দর সুদর্শন স্বরাষ্ট্রমন্ত্রী বাইরে যেমন সুন্দর, ভিতরেও সুন্দর। সে চায় যে আওয়ামী লীগ দেশে ফিরে আসুক, মাফিয়া চলে যাক, বলছে আওয়ামী লীগ আসুক। মাফিয়া থাকবে না, আওয়ামী লীগ তার মাফিয়া না, আওয়ামী লীগ হচ্ছে জনগণের প্রাণের সংগঠন, এই মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী সংগঠন, বাংলাদেশের জন্মদাতা। তাকে তো ডাকবে, জন্মদাতা কে না পিতার সাথে রাগ করতে পারে, কিন্তু তারা তো আবার ডাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী ডাকছে তাকে, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানাই আওয়ামী লীগকে ডাকার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী কি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে? এজেন্ট হিসেবে কাজ করছে কিনা এটা তো এনসিপি বলতে পারবে। এনসিপি যে নাসিরুদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীকে ভালোবাসে হোক বা ঘৃণা করে হোক বা ভয়ে হোক, স্বরাষ্ট্রমন্ত্রীকে দুই একটা গালিগালাজ না দিলে তাদের শান্তি হয় না। তো স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে হোক, আওয়ামী লীগের চেতনায় হোক, এনসিপির চেতনায়, জামাতের চেতনা হোক, সে জনগণের মধ্যে এখানে আলোচিত ব্যক্তিত্ব। কারণ তার কথায় কাজে বাংলাদেশে অনেক কিছু হয়, এটাও জনগণ বুঝে গেছে। এবং সেই জন্য শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বলছে তোমরা আসো আসো, আমাদের দরজা খোলা, দরজা খুলে দিয়েছে আসার জন্য। আচ্ছা, আপনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, আবার মির্জা ফখরুলের কালকে একটা ইন্টারভিউ দেখলাম, তুমি আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ শেষ, দল হিসেবে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগের আর কোনো বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ আর রিলেভেন্ট না। হ্যাঁ, ফখরুলকে ধন্যবাদ। ফখরুলও বুঝেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের অস্তিত্ব নাই। কারণ আপনি যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইবেন, আপনার একটা শক্তিশালী বিরোধী দল দরকার। একজন বলছে এখন বাংলাদেশের বিরোধী দলকে জামাত বল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল নিকৃষ্ট একটা বিরোধী দল হচ্ছে জামাত। সুতরাং গণতন্ত্রকে যদি আপনি শক্তিশালী করতে চান, শক্তিশালী একটা দলকে দরকার। সুতরাং নানা কৌশলে উত্তেজিত করে হোক, অনুপ্রাণিত করে হোক আওয়ামী লীগকে আনতে চায়। আওয়ামী লীগ ছাড়া ওদের গুম হবে না। কারণ আওয়ামী লীগ না থাকলে মনে হচ্ছে কিছু নাই।
যেমন ফখরুলের ইন্টারভিউটা আমি পড়েছি, সে বলছে না এটা অলৌকিক ব্যাপার মনে হচ্ছে, সে অলৌকিক ব্যাপার, কিন্তু অলৌকিক ব্যাপার কিন্তু সে তো আসবে তাকে লৌকিক জগতে নিয়ে আসবে। মেজর ফখরুল সাহেব যদি অলৌকিক জগতে বসবাস না করে, সেই জন্য শেখ হাসিনা এসে বলছে না আমি আসি, এটার জন্য ফখরুলকে ধন্যবাদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এরা সবাই কিন্তু ভারতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন ভারতকে যদি শেখ হাসিনার এই বক্তব্য প্রচার বন্ধ না হয় তাহলে সম্পর্ক আরও নেতিবাচক হবে। পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসেন, তিনি দীনেশ ত্রিবেদীকে তলব করেছেন অথবা দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ, যদিও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। সেখানে তিনি পররাষ্ট্র উপদেষ্টা দীনেশ ত্রিবেদীকে সতর্ক করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা তাদের সম্পর্ক অবনতি হবে, এবং এই জন্য সতর্ক করেছেন ভারতকে, রাষ্ট্রদূতকে। আপনি জানেন যে ভারতীয় রাষ্ট্রদূত এখানে মন্ত্রীর মর্যাদায় আছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় আছেন। এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা তো ভালো, তাকেও ধন্যবাদ। কারণ এরা এখন আপনি দেখবেন আমেরিকার মতো একটা শক্তি এখন নানা কৌশলে ইরানকে হুমকি দামকি দিয়ে আবার এর সাথে বন্ধুত্ব করতে চায়। এখন ভারতের সাথে একটা সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য আপনি যদি না চান, আলাপ তো শুরু হবে না। কারণ জানা যে ভারতের ছায়াতলে প্রতিবেশী রাষ্ট্রগুলি আছে, বাংলাদেশ যতই লাফালাফি করুক, জানছে ভারতকে খেপিয়ে, ভারতকে উত্তেজিত করে তারা কিছু করতে পারবে না। সুতরাং ভারতের সাথে সম্পর্ক নতুন করে গড়ার জন্য যে দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদায় একজন কূটনীতিক হিসেবে নিয়োগ দিয়েছে, এবং সেই আসেই একবার চমৎকার কথা বলছে, আমরা সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই, বাংলাদেশের সাথে একটা আমরা সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই, পুনর্গঠন করতে চাই। পররাষ্ট্র উপদেষ্টা যেহেতু বাংলাদেশের এবং ভারতের যথেষ্ট পরিমাণ কূটনৈতিক তৎপরতা সম্পর্কে জ্ঞান রাখেন না, কারণ তার তো কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, কূটনৈতিক অভিজ্ঞতা নাই, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তার বিশেষ ধারণা নাই। এই যে সিলেটে জন্মগ্রহণ করে সে বড় হয়েছে, লেখাপড়া করেছে ইউকেতে, তো ইউরোপীয় স্টাইলে বাংলাদেশ ভারতকে তো সম্পর্ক সে বিশ্লেষণ করতে পারবে না। এটা যদি সত্যি সত্যি সে বলে থাকে, এটা হচ্ছে তাদের একটা রাজনৈতিক এবং কূটনৈতিক দেউলিয়াপনা। কোনো দেশের বড় কূটনীতিককে ডেকে আপনি তো হুমকি দামকে দিতে পারেন না, এবং সেটা দিতে পারতো, সেটা আপনার যোগ্যতা নাই, আপনার ক্ষমতা নাই। আপনি তো ভারতকে হুমকি দেওয়ার মতো ক্ষমতা আছে আপনার নাই, এটা তো পাগলও বিশ্বাস করবে না। যে যতই বলুক, ভারতের সাথে আপনি বিরোধ করে কোনো সুসম্পর্ক তৈরি করতে পারবেন না, রাজনৈতিক স্থিতি হতেও আনতে পারবেন না। এবং ভারতে যেহেতু শুধু শেখ হাসিনা, ভারতে দালাল এমন আছে, চীনের মতো শক্তিশালী রাষ্ট্রের বিদ্রোহী, তারা তো কিছু করতে পারে না। চীনও কি ভারতের দালাল এমন কিছু করতে পারছে? তুমি একটা পুষ্কু উপদেষ্টা, তুমি তো ভারতকে পরামর্শ দেওয়ার যোগ্যতাও রাখো না, ক্ষমতাও রাখো না। এবং এটা হচ্ছে তারেক রহমান সরকারের অপরিপক্কতা, তার একটা প্রমাণ। আপনার সাথে কূটনৈতিক পর্যায়ে আলাপ করে প্রতিবেশীর সম্পর্ক আপনাকে পুনর্গঠন তৈরি করতে হবে। আপনি যদি তাকে উল্টো হুমকি দামকে দেন, আপনার অস্তিত্ব বিপন্ন হবে, অন্তত কূটনৈতিক অস্তিত্ব। আপনি কখনোই চাপ দিয়ে ভারতকে কূটনীতি পরাজিত করতে পারবেন না। সুতরাং আপনার বুদ্ধিমত্তার পরিচয় হবে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে আপনাকে সম্পর্কটা গড়ে তোলা। আপনি হুমকি দামকি দিয়ে কে ভারতে কথা বললো না বললো, সেটা তো জবাবদিহি আপনাকে করবে না, সেটা ভারতের নিজস্ব ব্যাপার। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না, এর শক্তি আমেরিকারও নাই, বাংলাদেশ তো কথাই নাই। সুতরাং এটা একটা স্রেফ পাগলামি আমি বলবো, একে পরামর্শ দেওয়া, এটাতে কোনো পরামর্শ তো না, সতর্ক করা, মানে এই কূটনৈতিক সতর্ক করা মানে পরামর্শকে আমি ভালোভাবে অন্য ভাষায় বললাম, সতর্ক না বলে পরামর্শ। যদি সতর্ক করতে চাই, নিজেকে সতর্ক হইতে হবে। দেখে দুদিন পর তার উপদেষ্টার পদই নাই। না, কূটনীতির ভাষায় এইসব এইরকম অনেক ঘটনা খালাদিয়ার আমলেও দেখলাম, যে বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চীনের প্রভাবকে অগ্রাহ্য করে কি করলো, তাইওয়ানের বাণিজ্য কেন্দ্র ট্রেড সেন্টার উদ্বোধন করলো, 24 ঘন্টার তার মন্ত্রিত্ব নাই। আমি এটা কোনো চাই না, তাহলে এরকম সতর্ক করে দাদা উপদেষ্টার পদে হারিয়েছে, এটা কোনো মানে ব্যাখ্যাও চাইবে না, বলতে দেখতে চাই না, ও আবার ফেরত যেতে হবে ইংল্যান্ডে। উপদেষ্টা তো ডাকতে পারেন না রাষ্ট্রদূতকে,
ইয়ে অনুযায়ী, প্রটোকল অনুযায়ী উপদেষ্টা তো পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী বা প্রধানমন্ত্রী কার্যালয় ডাকতে পারে, ডাকতে পারে না। একটা বিষয় আপনি খেয়াল করেন যে জামাত কিন্তু হুমকি তুমকি দিয়েই যাচ্ছে সরকারকে। কালকে ফখরুল একটা অনুষ্ঠানে বলেছেন যে জামাত শেখ হাসিনার ভাষায় কথা বলতেছে, যে এনসিপি এবং এনসিপি নাহিদ বলছে যে সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। তার জামাত বলছে তারা তাদের দাবি দাওয়া পূর্ণ হলে থাকতে দিবে না। ফখরুল বলতেছেন যে এরা শেখ হাসিনার ভাষায় কথা বলতেছে। 91 সালে শেখ হাসিনা বলছিলেন যে আওয়ামী লীগ বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেবে না, সেই ভাষায় কথা বলতেছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, বলো। শেখ হাসিনার কথা, যারা শেখ হাসিনার শত্রু, যারা মিত্র, তারা সবাই শেখ হাসিনার কথা স্মরণ করে। এই জন্য তাদের ধন্যবাদ। শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও শেখ হাসিনার কথাই এখনো বাংলাদেশের রাজনীতি চলছে। বিরোধী দল হোক, সরকারি দল হোক, কোনো কথা বললেই শেখ হাসিনার বক্তব্য যে একটা বাংলাদেশের রাজনীতির মাপকাঠি, সরি, এটা বিএনপিও প্রমাণ করলো, জামাতও প্রমাণ করলো, এনসিপিও প্রমাণ করলো। আর জামাত, এনসিপি তো খুচরা পার্টি, এগুলি আল্লাহ 2,500 বছর আগে কিছু করতে পারে, কারণ ওদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই, কোনো দেশপ্রেম নাই। আরেকজনের টাকা খাইয়া অন্য দ্বারা উৎসাহিত হইয়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করা তাদের ঐতিহ্য এবং বর্তমানও তাও করছে। তারাই 5 বছর ক্ষমতায় থাকতে পারবে। সরকার না থাকলে তারা কোথেকে থাকবে? যারা সরকারকে, বিএনপিকে ক্ষমতায় না তারা বিরোধী থাকতে পারবে? বিএনপি আসলে বিএনপি ছায়া তলে জামাত এবং এনসিপি আছে। বিএনপি ক্ষমতা নাই, তাদের অস্তিত্ব নাই। সুতরাং বিএনপিকে পায়ে ধরে বাপ 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 বাপা করে তারা বিএনপির ক্ষমতায় রাখবে, কিন্তু বাইরে ভণ্ডামি। কারণ বিএনপি না থাকলে তার তো অস্তিত্ব থাকবে না। বিএনপি ছায়া তলে তারা ঠিকই আছে, বিএনপির আশ্রয় প্রশ্রয়। যে বিএনপি যদি একটু ঢিলা দেয়, একদিনেই এনসিপি আলু হত্যা করে ফেলবে এখানে পাবলিক। এই যে আপনি বলছিলেন, আরেকটা বিষয় আমি আলাপ করতে চাই। এনসিপির নেতারা সব জায়গায় গিয়ে গালাগালি করতেছে, বিএনপির ইয়েকে গালিগালাজ করতেছে। কালকে মির্জা ফখরুল তার ইন্টারভিউতে বলছেন এই মফস্বলে গিয়ে এরা হয়তো দলীয় নেতাদের, স্থানীয় নেতাদের গালিগালাজ করতেছে, যার ফলে স্থানীয় কর্মীরা এটা ইয়ে করতেছে। আমরা কিন্তু কেন্দ্রীয়ভাবে আমরা কিন্তু সব এক আছি, এর মানে কি? কথাটা সঠিক। এটা হচ্ছে বিএনপি টাকা দিয়ে এনসিপিদের মাঠে নামে তোমরা আমাদের গালিগালাজ করো। কারণ যখন বিএনপিকে, ক্ষমতাসীন পার্টিকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নাম ধরে বেয়াদব ডাকি ঘেটে পুত্রে গালিগালাজ করে, বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নেয় না কেন? এটা তো ভাবা দেখা উচিত। রাজনৈতিক বিশ্লেষক যারা আপনারা অনুষ্ঠান করেন, দেশের রাজনীতি ভবিষ্যৎ নিয়ে পাবেন, তাদের উচিত যে এটার পিছনে বিএনপি নিজে টাকা ইনভেস্ট করছে কিনা ওদের গালিগালাজ করার জন্য। বিএনপি যে গ্যাস দিতে পারে না, বিদ্যুৎ দিতে পারে না, দ্রব্যমূল্য কমাতে পারে না, ওখান থেকে দৃষ্টি এনসিপির দিকে নিয়ে যাচ্ছে, লাইট ওদিকে দিয়ে যাচ্ছে, ওইটা বলে দেওয়ার জন্য। এটা হচ্ছে নাটক মাত্র। এরা সব এক, বাইরে গন্ডগোল হবে, রাত্রি সব এক জায়গায় বসে খাবে। এটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। সবসময় মাফিয়া, মাফিয়া তারাই পালে। এরাই তো মাফিয়া, জামাত এবং এনসিপি। এরা দেশের খেয়ে দেশের বিরুদ্ধে করে, বিএনপির আশ্রয় থাকে, বিএনপির সাথে বেয়াদবি করে। তো এটা কি? এটা বাইরে, ভিতরে এক। বুঝেছেন? ফখরুল বলুক আর জামাত বলুক, ওরা সব এক ঘরের মানুষ, বাইরে ভিন্ন ভিন্ন কথা বলে। মানে বাইরে বিরুদ্ধে দেখে মানুষকে বোকা বানায়। তো এইভাবে কি বোকা বানানো সম্ভব? আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে সবাই বোকা বানায়। বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ যে এই শাসী মজুর মেহনতি মানুষ, তাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? রাজনৈতিক ধর্ম। এই ধর্মীয় লেবাস দিয়ে মানুষকে আজীবনই প্রতারিত করে আসছে এই ধর্ম ব্যবসায়ী দলগুলি, এবং সাথে বিএনপিও ধর্মের লেবাস দিয়ে ব্যস্তের টিকিট বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করা ওদের কাজ। সুতরাং ওরা সবসময় একটা ঘোলা জলে মাছ শিকারের অবস্থা চালিয়ে যাবে। ওদের তো আর কোনো ক্যাপিটাল নাই জনগণের উন্নয়নের জন্য, গণতন্ত্রের শক্তিশালী করার। তাদের কোনো কর্মসূচি আছে? কোনো কর্মসূচি নাই, শুধু গালিগালাজ করা, আর কোনো কাজ নাই। গালিগালাজ করে আসল সমস্যা থেকে মানুষকে অন্যদিকে রাখা। কারণ তারা তো গালিগালাজ করা, তার কর্মসূচি নাই। এনসিপির কর্মসূচি কি জাতির সামনে? জামাতের কর্মসূচি কি? ব্যস্ত টিকিট করা আর টিকিট ছাড়া হোটেলে দাঁড়া পড়া, এছাড়া তাদের আর কর্মকাণ্ড কি? এই কর্মকাণ্ড থেকে ভুলিয়ে দেওয়ার জন্য বিএনপিকে নিয়ে টানাটানি, এছাড়া আর কোনো যোগ্যতা নাই, উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই, বন্ডামি করা ছাড়া। তার মানে এনসিপি, জামাত, বিএনপি সবই একই। কিন্তু বিষয়টা হলো, একটা জিনিস লক্ষ্য করলাম আমরা, যে ইদানিং ক্যাম্পাসে গত 2 দিন ধরে বিভিন্ন ক্যাম্পাসে গন্ডগোল হচ্ছে। যেমন বেগম রোকেয়াতে এই রাজাকারদের, যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছিল তাদের ছবি দিয়ে একটা পোস্ট, ব্যানার বানানো হয়েছিল। আর সেখানে
বিএনপির ছাত্রদল প্রতিবাদ করেছে খালেদা জিয়ার পাশে এইসব রাজাকারদের ছবি দেখে। এ নিয়ে গত রাত্রে ব্যাপক সংঘর্ষ হয়েছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রদের মধ্যে। আপনার গত সপ্তাহে আমরা আলাপ করেছিলাম, আমরা সেই বিশ্ববিদ্যালয়ে আম্মার নামে একটা ছেলে আছে, সেও এরকম একটা ব্যানার টানছিল। পরে গতকালকে সেটা দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এগুলো প্রতিবাদ করেছিল, দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে গণ্ডগোল হচ্ছে, এই যে ক্যাম্পাসগুলোতে গণ্ডগোল হচ্ছে, এটাও কি সাজানো নাটক কিনা? না, এটা সাধারণ নাটক কিনা, স্বতঃস্ফূর্ত কিনা এটা কিন্তু যুদ্ধাপরাধের সাথে সে খালেদা জিয়ার ছবি টাকাতে বিএনপির প্রতিবাদ করার অধিকার নাই। কেন অধিকার নাই সেটা তো অন্যভাবে দেখবে। তাহলে এই যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এরা খালেদা জিয়ার পাশে মন্ত্রিত্ব করে নাই, সহযোগিতা করে নাই। তো তারা যদি মন্ত্রিত্ব 5 বছর করতে পারে খালেদা জিয়ার ডাইনি ভাবে বসে, তাহলে তাদের মরার পরে খালেদা জিয়ার পাশে ছবি টাকাতে অসুবিধা কোথায়? আপনি তো আগে প্রশ্রয় দিয়েছেন, আপনি লালন করেছেন, মন্ত্রী করেছেন, এখন কেন দোষ হচ্ছদের? দোষ কিসের? এটাও নাটক, ওইটাও আবার দৃষ্টিভঙ্গি জামাত এবং বিএনপির মধ্যে, এনসিপির মধ্যে দৃষ্টিভঙ্গিটা সীমিত রাখার জন্য এটাও একটা কৌশল। পুলিশ হত্যার তো 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিচারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বিচার হবে না, স্বরাষ্ট্র স্পষ্ট ঘোষণা দিয়েছে তার একাধিক বক্তৃতায়, বলছে যে মাঠে বিচার হয়েছে, পুলিশ হত্যার বিচার করবে না, বিচার হবে না। এই সরকার, বিএনপি সরকার, জামাত এনসিপির যে সম্মিলিত ককটেল সরকার, ওরা কখনো পুলিশ হত্যার বিচার করবে না। কারণ পুলিশ হত্যার সাথে জামাত জড়িত, এনসিপি জড়িত এবং বিএনপি জড়িত। সুতরাং যারা নিজেরা অপরাধী, নিজেরাই খুনি, তো ওরা কিসের বিচার করবে? যেমন বিএনপি এতবার ক্ষমতা আসার পর জিয়া রহমান হত্যার বিচার করতে পারে নাই, সেটাও রহস্যজনক। 5 লাখ টাকা এখনো মামলা আছে। সুতরাং বিএনপির কাছে এই যে আগস্টের হোক পুলিশ হত্যার বিচার চাওয়া, এটা একটা বোকামি, কারোর বিচার করবে না। কারণ ওদের বিচার করার নৈতিক অধিকারও নাই, সাহস নাই। যখন করতে হবে তারাই নিজেরা বিচারে ফেঁসে যাবে। কে জেনে শুনে আত্মহত্যা করতে যাবে? সুতরাং আপনি তাদের আত্মহত্যা ঠেলে দিতে চান, ওরা বিচার করবে না। কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া উচিত, কি দরকার? অবশ্যই ন্যায় বিচার। আপনি ডাকাতকে দিয়ে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার। ওর কাজ হচ্ছে ডাকাতি, মানবাধিকার লঙ্ঘন করা, খুন করা। খুনিকে আপনি বিচারের দায়িত্ব দিতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ জনাব সাদাতুল্লাহ খান। এবং যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসবো আবারও আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো দিনে। সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি।